শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব ডেভিড কপারফিল্ড গল্পটি লিখেছেন ইংরেজি সাহিত্যের বিশিষ্ট লেখক চার্লস ডিকেন্স এবং অনুবাদ করেছেন বিশিষ্ট সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। আজ শুনব গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে আছি আমি চন্দ্রিমা রানী পাল। আমার বাবাকে আমি কখনো দেখিনি। আমার জন্মের 6 মাস আগে আমার বাবার চোখ থেকে এই পৃথিবীর আলো চিরকালের জন্য মুছে গিয়েছিল। তিনিও আমাকে দেখেননি। আমি থাকতাম আমার মায়ের সঙ্গে। মা হালকা গড়নের মহিলা। আমার এক দাদি তাকে ডাকতেন মোমের পুতুল। মার স্বভাবটিও কোমল প্রকৃতির। তিনি কখনো রাগ করতে পারতেন না। আমাদের বাড়িতে কাজ করত পেগটি বলে একটি মেয়ে। ওর সঙ্গেও মাকে কোনোদিন উঁচু গলায় কথা বলতে শুনিনি। পেগটি থাকতো আমাদের পরিবারের একজন হয়ে। আমাদের খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে, একই টেবিলে। পড়াশোনা আমি করতাম মায়ের কাছেই। মায়ের কাছে লেখাপড়ার ব্যাপারটা খেলাধুলার মতোই ভালো লাগতো। মা আর পেগটির সঙ্গে আমার বেশ ভালোই সময় কাটছিল। কিন্তু আমার এই ছিমছাম সুখের জীবনে প্রথম ধাক্কা আসে আমার 8 বছর বয়সে। মা একদিন ফের বিয়ে করলেন। আমার সৎ বাবা মার্ডস্টোন সাহেব দশাশয় পুরুষ। তার মস্ত জুলফি, পুরু গোঁফ এবং জোড়া ভুরু। তাকে দেখে প্রথম থেকেই আমার ঠিক নিজের লোক বলে মনে হয়নি। এর ওপর আমাদের সঙ্গে স্থায়ীভাবে বাস করতে এলেন তার বোন। ভাই বোনের চেহারায় খুব মিল। গলার স্বরও প্রায় একই রকম। ভাই বোনের স্বভাবও ঠিক একই রকম। যেমন মার্ডস্টোন সাহেব তেমনি তার বোন। দুজনেই বেশ কড়া মেজাজের লোক। ছোট ছোট ছেলে মেয়েদের দুষ্টুমি তারা বরদাস্তই করতে পারতেন না। আসার পর থেকেই আমার কথাবার্তায়, আদব কায়দায় খুঁত বার করার জন্য একেবারে হন্যি হয়ে উঠলেন। এমনকি আমার লেখাপড়া শেখাবার কাজটিও মার্ডস্টোন সাহেব নিজের হাতে নেয়ার জন্য উৎসাহী হয়ে উঠলেন। আমি কিন্তু কোনো ব্যাপারেই তার কাছে ঘেঁষতে চাইতাম না। লেখাপড়া করে পড়া দিতে যেতাম শুধু, তাও আবার মাকেই। কোথাও আটকে গেলে মা আদর করে বলতেন, বাবা ডেভি, মনে করতে পারছো না? একটুখানি চেষ্টা করে দেখো তো। মার্ডস্টোন সাহেব আবার কর্কশ গলায় বলতেন, আহ ক্লারা, ওকে ওভাবে বললে হবে না। মার্ডস্টোন সাহেবের বোনও একই রকম কণ্ঠে ভাইয়ের সমর্থনে এগিয়ে আসতেন, সোজা বলে দাও, পড়া মুখস্থ করে আসুক। এখন তাদের মুখের ওপর কিছু বলা আমার মায়ের সাধ্যে আর কুলোয় না। আমি আবার বই নিয়ে বসি। কিন্তু মুশকিল হলো এই যে মায়ের কোল ঘেঁষে বসে যে কাজটি আমি পানির মতো সহজ করে বুঝতে পারি, যে পড়া অবলীলায় বলে যাই, মার্ডস্টোন সাহেব কি তার বোন যদি সামনে থাকে তাহলে আর সেটি হয়ে ওঠে না। মার্ডস্টোন সাহেব জিজ্ঞেস করলে আমার জানা অঙ্ক ভুল হয়, মুখস্থ পড়া ভুলে যাই। আবার ঠিকমতো পড়াও যদি আমি না দিতে পারি তাহলেও তাদের মন পাওয়া যায় না। মার্ডস্টোন সাহেব এমন কঠিন সব অঙ্ক কষতে দিতেন যে আমার অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি। তাদের এড়িয়ে চলার জন্য আমি গিয়ে ঢুকতাম আমার ঘরের লাগোয়া একটা ছোট্ট ঘরে। এখানে আমার বাবার কয়েকটি বই স্তূপ করে রাখা ছিল। তার মৃত্যুর পর থেকে এসব আর কেউ ছুঁয়ে দেখতো না। এখানে একা একা বসে আমি রডারিক র্যান্ডম, টম জোন্স, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, ডন কুইকসার্ট, রবিনসন ক্রুসো, আরব্য রজনী এইসব বইপত্র পড়তাম। কিন্তু মার্ডস্টোন সাহেবের হাত থেকে তবু আমার রেহাই নেই। আর আমার এমন অবস্থা যে তার হাতে পড়লেই পড়া আর বলতে পারি না। একদিন এমনই কি যেন একটা ভুল হয়ে গেল। মার্ডস্টোন সাহেব আমার ঘরে ঢুকলেন হাতে বেত নাচাতে নাচাতে। পেছনে তার বোন। প্রায় ফৌজি কায়দায় দুজনকে ঢুকতে দেখে মা ভয়ে কাঁপছিলেন। আমার উপর হঠাৎ করে বেতের বাড়ি পড়তে শুরু করলে আমি চিৎকার করে বললাম, পায়ে পড়ি, মারবেন না আমাকে, এভাবে মারবেন না। আমি তো আজ সারা দিন ধরে পড়লাম। আপনাদের দুজনকে দেখেই আমি সব ভুলে গিয়েছি।
আপনাদের দেখলে আমার জানা পড়াও আমি যেন গুলিয়ে ফেলি। তাই? বাজ খায় গলায় মার্ডস্টোন সাহেব বললেন, সব গুলিয়ে ফেলো না? দেখি দেখি তবে কি করে মনে রাখতে পারো। আজ তাহলে সেই ব্যবস্থাই করি। আমার মাথাটা তিনি আঁকড়ে ধরতে চাইছিলেন, কিন্তু আমি মাথা গলিয়ে তার হাত থেকে মুক্ত হলে তিনি আমার মুখ চেপে ধরে পিঠে সপাং সপাং করে বেতের কয়েকটা ঘা মারলেন। আমি আর সহ্য করতে না পেরে আমার মুখে চেপে ধরা তার হাতের বুড়ো আঙুলে এইসা জোরে এক কামড় বসিয়ে দিলাম যে যন্ত্রণায় তিনি একেবারেই চিৎকার করে উঠলেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে তিনি শুরু করলেন তার আসল মার। বেতের মুহুর্মুহু আঘাতে আমার শরীর একেবারে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। ভাবলাম আজ আমি একেবারে বোধহয় মরেই যাব। মারতে মারতে মার্ডস্টোন সাহেবও নিজে ক্লান্ত হয়ে পড়েন। আমার ঘরে আমাকে ঠেলে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হলো। অন্ধকার গাঢ় হয়ে এলো, কিন্তু আমার ঘরে একটি বাতিও জ্বলল না। এর মধ্যে মিস মার্ডস্টোন রুটি আর কয়েক টুকরো গোশত নিয়ে গিয়েছিলেন, কিন্তু অন্ধকার হওয়ার পর আর কেউ এলো না। আমি একা একাই ঘুমিয়ে পড়লাম। এইভাবে 5 দিন কাটলো। আমার মনে হলো মার্ডস্টোন সাহেবের হাত কামড়ে দিয়ে আমি বোধহয় ভয়ানক এক অপরাধ করে ফেলেছি। আমার মা একদিনও এলেন না। তাকে পেলেও না হয় আমি মাফ চাইতে পারতাম। পেগোটি আমাকে চুপচাপ করে খবর দিয়ে যায় যে লন্ডনের একটি আবাসিক স্কুলে আমাকে ভর্তি করার আয়োজন চলছে। দেখতে দেখতে আমার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো। আমার বিদায় নেওয়ার সময় মার গলা বেশ একটু ভারী হয়ে আসলো, যদিও এতে মার্ডস্টোন সাহেব আর তার বোন দুজনেই খুব বিরক্ত। আমার জন্য মা যে একটু প্রাণ খুলে কাঁদবেন, এরা সে অধিকারটুকুও তাকে দিতে রাজি নন। ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করলো। পকেট থেকে রুমাল বের করে আমি চোখে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যে দেখি তা একেবারে ভিজে চপচপে হয়ে গেছে। 1/2 মাইল পথ পেরিয়ে গাড়িটা একটু থামে। থামতে না থামতেই পথের ধারে ঝোপ থেকে ছুটে বেরিয়ে আসে পেগোটি। এক লাফে গাড়িতে উঠেই সে আমাকে জড়িয়ে ধরে। বাড়িতে আমাকে আদর করা দূরে থাক, বেচারি একটা কথা বলারও কিন্তু সুযোগ পায় না। আমাকে ছেড়ে দিয়ে একটা কাগজের টুকরো আমার হাতে তুলে দিয়ে আরেকবার সে আমাকে বুকে জড়িয়ে ধরলো। তারপর গাড়ি থেকে নামবার আগে গাড়িতে একটা ব্যাগ রেখে দিল। গাড়ি ফের গড়িয়ে চলতে শুরু করলে আমি ব্যাগটা খুলে দেখি এক টুকরো কাগজে আমার মার লেখা, টেভিকে অনেক আদর ও ভালোবাসা। কাগজটির সঙ্গে কয়েকটি টাকা। কিছুক্ষণ পর একই এক্কা গাড়ি থেকে নেমে উঠতে হলো লন্ডনগামী কোচে। বিকেল 3টেয় ঘোড়ায় টানা সেই কোচ ছাড়ল। লন্ডন পৌঁছাবার কথা সকাল 8টায়। কোচে রাত্রিটা তেমন আরামে কাটেনি। 2 পাশে 2জন ভদ্রলোক ঘুমোতে শুরু করলেন। আমার 2 ঘাড় হলো তাদের 2জনের বালিশ। আমার অবস্থা সেখানে একেবারেই কিন্তু শোচনীয়। শেষ পর্যন্ত সূর্য উঠল। আমার 2 দিকের 2 সহযাত্রীর ঘুম ভাঙল। কিছুক্ষণ পর দূর থেকে লন্ডন শহর দেখে আমার যে শিহরণ হলো তা আমি বুঝিয়ে বলতে পারবো না। আমাদের এই স্বপ্নের লন্ডন শহর। সঙ্গে সঙ্গে মনে হলো এখানে তো আমি একেবারে একা, রবিনসন ক্রুসোর চাইতেও একা। রবিনসন ক্রুসো যে একা তা তো আর কেউ দেখেনি, কিন্তু এই জনাকীর্ণ শহরে আমার একাকিত্ব যেন সকলের চোখে পড়ছে। নানা রকম ঝামেলার পর এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা। তিনি আমার দিকেই এগিয়ে আসছিলেন। তুমিই তো নতুন এলে। আমার দিকে তিনি হাত বাড়িয়ে দিলেন, বললেন, এসো, আমি সালেম হাউসের শিক্ষক। আমি জানি সালেম হাউসে তোমাকে ভর্তি করা হয়েছে, কিন্তু ওই স্কুলের এই শিক্ষকের চেহারা একটু আকর্ষণীয় নয়। দেখতে তিনি বড়ই রোগা, গায়ের রং ফ্যাকাশে, তার পোশাকও বিবর্ণ, প্যান্টের ঝুল আর শার্টের হাতাও বেশ খাটো।
আমার হাত ধরে তিনি চলতে শুরু করলেন। এদিকে আমার তখন খুব খিদে পেয়েছে, শরীরও বেজায় ক্লান্ত। খিদের কথা বলতে আমার বাঁধো বাঁধো ঠেকছিল। তবে আমার নতুন শিক্ষকের চেহারা দেখে ভয় পাবার কিছু নেই। আমি বললাম, কাল দুপুরের পর কিছু খাইনি। আরও সাহস করে বললাম, কিছু কিনে খেলে ভালো হতো। তিনি রাজি হলে একটা দোকান থেকে ডিম আর মাংস কিনে নিলাম। এখন এগুলো খাবো কি করে? আমার নতুন শিক্ষক একটি ঘোড়ার গাড়িতে করে কোথায় যে নিয়ে চললেন আমি ঠিক বুঝতে পারছিলাম না। রাস্তায় সাংঘাতিক কোলাহল, হইচই, এইসব আওয়াজে আমার মাথায় জট পাকিয়ে যাচ্ছিল। লন্ডন ব্রিজ পেরোবার সময় ঘুমে আমার চোখ জড়িয়ে আসছিল। কিছুক্ষণ চলবার পর শিক্ষক আমাকে নিয়ে নামলেন। তার সঙ্গে আমি যেই ছোট ঘরটিতে ঢুকলাম সেটি বেশ গরিব কোনো মানুষেরই বাসস্থান। তা দেখেই বোঝা যায় এটা কোনো অনাথ আশ্রমের অংশ। আবার একটি পাথরে খোদাই করা রয়েছে, 25 জন দরিদ্র রমণীর জন্য প্রতিষ্ঠিত। ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরটিতে ঢুকতেই বৃদ্ধা এক মহিলা খুশিতে ডেকে উঠলেন, বাবা চার্লি। তো আমার দিকে চোখ পড়তেই একটু থতমত খেয়ে চুপ করলেন। নতুন শিক্ষক তার হাতে ডিম দিলে সসপ্যানে সেটা ভেজে দিলেন, মাংসের টুকরো সেদ্ধ করে দিলেন। আমিও তখন অনেক ক্ষুধার্ত, গোগ্রাসে এইসব খাচ্ছি। তো শুনি যে বৃদ্ধা মহিলা ওই শিক্ষককে বলছেন, বাঁশিটা সঙ্গে থাকলে একটু বাজাও না। কোটের ভেতর থেকে হাত দিয়ে শিক্ষক বাঁশির 3টে টুকরো বের করলেন। টুকরোগুলো জোড়া দিয়ে সম্পূর্ণ বাঁশি ঠিক করে নিয়ে তিনি আবার বাজাতে শুরু করলেন। তিনি কি সুর বাজালেন তা আমি জানি না, কেমন বাজিয়েছেন তাও বুঝিনি, কিন্তু তার বাঁশির যে তীব্র ধ্বনি তা আমার বুকে যে কি দারুণ প্রতিধ্বনি তুলল। আমার সমস্ত বেদনার কথা যেন খুঁড়ে উপরে উঠে এলো। আমার সব কষ্টের কথা মনে পড়ল। শেষ পর্যন্ত চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এর মধ্যে ওই মহিলা এবং আমার নতুন শিক্ষকের চেহারার মিল দেখে বুঝতে পারছিলাম আমি যে এরা মা এবং ছেলে। আমার শিক্ষকের মা এত গরিব কেন? দাতব্য ভবনে বাস করেন কেন? এই যে এইসব প্রশ্নে আমার মন ঠিক জড়সড় হয়ে এলো। আমার সমস্ত মাথা জুড়ে তখন কেবল বাঁশির সুর। আস্তে আস্তে আমার ঘুম পেতে লাগলো। আর যখন ঘুম ভাঙলো দেখি আমি ঘোড়ার গাড়িতে, পাশে পায়ের ওপর আড়াআড়িভাবে আরেকটি পা রেখে বাঁশি বাজিয়ে চলেছেন আমার নতুন শিক্ষক। আমি ফের ঘুমিয়ে পড়ি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন ডেভিড কপারফিল্ড গল্পের প্রথম পর্ব। গল্পটি লিখেছেন ইংরেজি সাহিত্যের বিশিষ্ট লেখক চার্লস ডিকেন্স এবং অনুবাদ করেছেন বিশিষ্ট সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।